ওকে, আমরা ফান্ডামেন্টাল অপারেশনসটা একটু দেখে নেই। আমরা রিয়েল নাম্বার চ্যাপ্টারটা পড়ে ফেলেছি অলরেডি, আমরা অ্যালজেব্রাইক এক্সপ্রেশনও দেখেছি। তো আমরা সামনে আগানোর আগে আমরা একটু বেসিকটা আবার একটু রিভিউ করে নেই, যাতে করে আমাদের কোনো কনফিউশন থাকলে, কারো কোনো প্রশ্ন থাকলে আমরা ক্লিয়ার হয়ে যেতে পারি। যেমন দেখেন, আমরা ফান্ডামেন্টাল অপারেশনস উইথ নাম্বারস, নাম্বারের ফান্ডামেন্টাল অপারেশন আমরা কি কি জানি? 4 অপারেশনস আর ফান্ডামেন্টাল ইন অ্যালজেব্রা অ্যাজ ইন অ্যারিথমেটিক। যেমন কি অ্যাডিশন মানে যোগ, addition, subtraction, multiplication and division. Okay, যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। So when two numbers a and b are added, their sum is indicated by a plus b. আমরা জানি when a number b is subtracted from a number a, অর্থাৎ b এর থেকে যখন a বিয়োগ হবে তখন এটাকে লিখবো আমরা কি? b is subtracted from a number a থেকে যখন b বিয়োগ হবে তখন লাগবে a minus b। আবার সাবট্রাকশন মে বি ডিফাইন্ড ইন টার্মস অফ এডিশন, ওটাও লেখা যায় উল্টো করে। তো যাই হোক, আমরা এইগুলো একদম বেসিক, এগুলো জানি। আমরা আমরা আগে একটু রিয়েল নাম্বারে চলে যাই। রিয়েল নাম্বার আমরা এর আগেও ডিটেইলস একটা চ্যাপ্টার, আমরা ক্লাস 1টা ছিল পুরোটাই রিয়েল নাম্বারের উপরে। তো রিয়েল নাম্বার আমরা খুব ভালোভাবে শেষ করছিলাম। আমরা ওই থিওরিগুলো একটু ভালো করে পড়ে নিব। তারপর আমি আজকে যেহেতু এক্সপোনেন্ট পড়বো, এক্সপোনেন্টসে যাব বা স্পেশাল প্রোডাক্টসে যাব, তো এই জন্য আমরা একটু রিয়েল নাম্বারটা একটু দেখে নিই। রিয়েল নাম্বারগুলো কি, বেসিক গুলো। The system of real numbers are as we know it today is a result of gradual progress as the following indicates. Natural number কোনগুলো? স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, 1 2 3 4 যেগুলোকে আমরা কাউন্টিং নাম্বার বলি, হ্যাঁ, used in counting are also known as the positive integers, যেগুলোকে আমরা পজিটিভ ইন্টিজার বলি। if two such numbers are added or multiplied, the result is always a natural number. So স্বাভাবিক সংখ্যা যোগ বিয়োগ কি হবে? একটা স্বাভাবিক সংখ্যা হবে। দ্বিতীয় নম্বরে পজিটিভ রেশনাল নাম্বার, পজিটিভ রেশনাল নাম্বার অর পজিটিভ ফ্র্যাকশনস, ভগ্নাংশ। রেশনাল নাম্বার কি? যদি দুটো ইন্টিজারকে, যদি দুটো পজিটিভ ইন্টিজারকে আমরা ভাগফল আকারে প্রকাশ করতে পারি, 1/2, 2/3, 3/4 আকারে প্রকাশ করতে পারি। Okay, such as 2/3, 8/5, 121 divided by 17. The positive natural numbers include the set of natural numbers. ওখানে লব এবং হর দুটোই কি হবে? ন্যাচারাল নাম্বার হবে। So that's the rational number. 3/1 is the natural number 3. ওকে, যেগুলোকে p বাই q আকারে সাজানো যাবে, যেখানে p ও ন্যাচারাল নাম্বার, q ও একটা ন্যাচারাল নাম্বার, পজিটিভ ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এগুলো হলো আমার পজিটিভ রেশনাল নাম্বারস। আর পজিটিভ ইরেশনাল নাম্বার কোনটা? রেশনাল নাম্বার আমরা আগেও আলোচনা করেছি, রেশনাল নাম্বার ছিল মূলত সংখ্যা। আর ইরেশনাল নাম্বার বা পজিটিভ ইরেশনাল নাম্বার কোনগুলো? যেগুলো রেশনাল না, যেগুলোকে পি বাই কিউ আকারে সাজানো যায় না। আমরা এগুলো আগেও ডিটেলস আলোচনা করেছি, উদাহরণ হিসেবে দিয়েছিলাম √2, √3, √5, √7 কিংবা পাই, এরকম মানগুলো। আর এরপর আসেন জিরো। Zero arrows in order to enlarge the number system so as to permit such operations as 6 minus 6 equals to 0, 10 minus 10 equals to 0. হ্যাঁ, আর নেগেটিভ ইন্টিজার কোনটা? নেগেটিভ রেশনাল নাম্বারস আর নেগেটিভ ইরেশনাল নাম্বারস আর কোনগুলো? -3, -2/3, এগুলো নেগেটিভ ইন্টিজার অথবা নেগেটিভ রেশনাল নাম্বার। আবার -√2, √2টা ছিল ইরেশনাল নাম্বার, সো এটা সামনে মাইনাস দিলে এটা হয়ে যাবে নেগেটিভ ইরেশনাল নাম্বার। আসেন আমরা এখন এরপরে, when no sign is placed before a number, a plus sign is understood. যদি কোনো সংখ্যার সামনে কোনো সাইন না থাকে, কোনো চিহ্ন না থাকে, সেক্ষেত্রে আমরা কনসিডার করব যে ওখানে প্লাস আছে, এটা আমরা জানি। The real number system consists of the collection of positive and negative, rational and irrational numbers and zero. So real number বা আমরা যেটা বাস্তব সংখ্যা বলি, বাস্তব সংখ্যার মধ্যে কে কে আসবে? বাস্তব সংখ্যার মধ্যে পজিটিভ, নেগেটিভ, রেশনাল, ইরেশনাল সবাই আসবে এবং উইথ জিরো। হ্যাঁ, অর্থাৎ একটা নাম্বার লাইনের মধ্যে যারা যারা আসবে সবই হলো রিয়েল নাম্বার। আচ্ছা, এখন আসেন আমি আর এখানে সময় নষ্ট না করে আমরা সামনের গুলোতে চলে যাই। প্রপার্টিজ অফ এডিশন এন্ড মাল্টিপ্লিকেশন অফ রিয়েল নাম্বার, যোগ বিয়োগ কিভাবে হয়? কিউমুলেটিভ, প্রথমে এটা কমিউটেটিভ প্রপার্টি, যেমন a + b = b + a, সেম। 5 + 3 যে কথা, 3 + 5 সেম কথা। আবার দেখেন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, যেমন a + b + c, a প্লাস, দেখেন ব্র্যাকেটের মধ্যে রাখছি কি, ব্রেসেসের ভিতরে রাখছি b + c, আবার a + b + c, সেম, দুটারই রেজাল্ট এটাই আসবে। আবার আসেন 3 + 4 + 1 কে আমরা কি লিখতে পারি? 3 + ব্র্যাকেট 4 + 1, আবার 3 + 4 ব্র্যাকেট 1 = 8। আর কমিউটেটিভ বলতেছি a * b, মাল্টিপ্লিকেশনের কমিউটেটিভটা কি? a * b যে কথা, b * a একই কথা, রেজাল্ট একই আসবে। 2 * 5 যে কথা, 5 * 2 একই কথা, রেজাল্ট সেম আসবে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ ফর মাল্টিপ্লিকেশন কি? a * b * c, এটাকে a * bc লেখা যাবে, আবার ab * c লেখা যাবে। আরটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ফর মাল্টিপ্লিকেশন ওভার এডিশন,
কি করব, যেমন a ইন্টু বি প্লাস সি যদি থাকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে মাল্টিপ্লাই করব a ইন্টু বি প্লাস a ইন্টু সি। যেমন 4 ইন্টু 3 প্লাস 2 যদি থাকে 4 ইন্টু 3 4 ইন্টু 2 ইকুয়ালস টু 20। এবার রুলস অফ সাইনটাও একটু দেখে নেই আলোচনা যাওয়ার আগে। ওকে, রুলস অফ সাইনটা কি? টু অ্যাড টু নাম্বারস উইথ লাইক ডিজাইনস অ্যাট দেয়ার অ্যাবসোলিউট ভ্যালুস। অ্যাবসোলিউট ভ্যালু নিয়ে আমি অনেক জটিল মানে খুব সহজ করে একটা ক্লাসে বুঝিয়েছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা অ্যাবসোলিউট ভ্যালু বুঝিয়েছিলাম। অ্যাবসোলিউট ভ্যালুটা কি? অ্যাবসোলিউট ভ্যালু যদি আমরা মনে না থাকে আমি একটু করে বলে নেই। অ্যাবসোলিউট ভ্যালুটা ছিল জিরো থেকে কোন একটা ভ্যালু, জিরো থেকে কোন একটা সংখ্যার দূরত্বটা, জিরো থেকে কোন একটা সংখ্যার যে দূরত্বটা সেটাই ছিল আমার অ্যাবসোলিউট ভ্যালু। ওখানে পজিটিভ নেগেটিভ ছিল না, জাস্ট দূরত্বটা। আমি এটা উদাহরণ দিয়েছিলাম, একটা গাড়ি, হ্যাঁ, 10 কিলোমিটার সামনে ডানে গেল, এর সরি উত্তরে গেল, এরপরে যদি 20 কিলোমিটার দক্ষিণে যায়, হ্যাঁ, সেটা ইন টোটাল কতটুকু অতিক্রম করছে, অতিক্রম করছে। যেমন 10 কিলোমিটার সে যদি দক্ষিণে যায় তাহলে তার অ্যাবসোলিউট ভ্যালু হলো 10। ওকে, এই উদাহরণটা আমরা ওইদিন দিয়েছিলাম অ্যাবসোলিউট ভ্যালুর ক্ষেত্রে। টোটাল ডিসটেন্সটা দেখেন, অ্যাবসোলিউট ভ্যালুটা দেখেন কি ছিল, এই বলেছিলাম 0 থেকে 3 ইউনিট ডানে যদি যায় তাহলে এই 3টা হলো আমার অ্যাবসোলিউট ভ্যালু। দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ নাম্বার a ইজ দ্য ডিসটেন্স ফ্রম 0 টু a, 0 টু a অন দ্য নাম্বার লাইন। নাম্বার লাইনের মধ্যে শূন্য থেকে কোনো একটা সংখ্যার যে দূরত্ব সেটাই হলো তার অ্যাবসোলিউট ভ্যালু। ওকে, আমরা প্লাস মাইনাস দিয়ে বুঝাই নাম্বার লাইনে এটা কি ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে। সেটা আমরা এই গত ক্লাসে ওই দিনের এই ক্লাসটাতে আমরা এইটা ডিটেলসটাই আলোচনা করেছিলাম, আশা করি আমাদের মনে আছে। তাহলে আমরা যারা আগে ভালো করে বুঝেছি তাদের থেকে একটু হেল্প নিব। এনিওয়েজ আসেন, সো টু অ্যাড টু নাম্বারস উইথ লাইক ডিজাইনস অ্যাট দেয়ার অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালুটা আমরা কি করব, যোগ করব। এন্ড প্রেফিক্সেস দা কমন সাইন, অর্থাৎ দুজনের যদি সাইন একই হয়, অর্থাৎ দুটো সাইন যদি কি হয়, প্লাস হয়। আমি আগেও বলেছি। কোনো সমস্যা? স্যার দেখা যাচ্ছে না। কেউ কি আপনারা প্রেজেন্ট করার চেষ্টা করেন? কাইন্ডলি এমনটা করবেন না। কেউ যদি আপনারা ভুলে প্রেজেন্ট করার চেষ্টা করেন তখনই আমার প্রেজেন্টেশনটা চলে যায়। ওকে, আমি আবার দিচ্ছি। ওকে, দেখেন, টু অ্যাড টু নাম্বারস উইথ লাইক সাইন, যদি দুটা নাম্বারের সাইন একই হয়, অর্থাৎ দুটাই যদি প্লাস হয় অথবা দুটাই যদি মাইনাস হয়, সেক্ষেত্রে আমরা কি করব, দুটোকে অ্যাড করে নিব। দুটোকে অ্যাড করে নিব এবং তাদের সামনে যে সাইনটা থাকবে সেটাই বসিয়ে দিব। দুটো যদি প্লাস হয়, 3 সামনে প্লাস 4 এর সামনে প্লাস, যোগ করলে আনসার হবে +7। আবার -3 -4 দুটাই লাইক সাইন কিন্তু যোগ করব, তাহলে দুটোকে আমরা অ্যাড করে নিব। আগে 3 আর 4 কে অ্যাড করে নিব, 3 আর 4 কে অ্যাড করে নিলে 7, কিন্তু দুটো কমন সাইন কি, মাইনাস, তো কমন সাইন টাইম বসে যাবে সামনে মাইনাস। আবার টু অ্যাড টু নাম্বারস উইথ আনলাইক ডিজাইন, দুটার যদি কি হয় আনলাইক, আনলাইক মিন্স হোয়াট, আনলাইক মিন্স যদি দুটার সাইন কি হয়, ভিন্ন হয়। ওকে, দুইটা সাইন হলো এখানে ডিফারেন্ট, আনলাইক সাইন, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, এমন যদি দুটো নাম্বারের যোগ করি, এমন যদি দুটো নাম্বারের যোগ করি সেক্ষেত্রে আমরা ডিফারেন্সটা নিব। আমি বলছি ডিফারেন্সটা নিব, সাবট্রাকশন বলি না এই কথাটা, আমি বলছি ডিফারেন্সটা নিব। যেমন 17 এবং 8 দুটো সাইন ডিফারেন্ট, 17 এর সাইন হলো প্লাস, 8 এর সাইন হলো মাইনাস, তাহলে 17 এবং 8 আমি অ্যাবসলিউট ভ্যালু কাউন্ট করতে বলছি, খেয়াল করেন অ্যাবসলিউট ভ্যালু কি 17 আর -8 এর অ্যাবসলিউট ভ্যালু কি 8। সো 17 এবং 8 এর ডিফারেন্সটা কত, 9। 17 এবং 8 এর ডিফারেন্সটা হলো 9, 9টা বসে যাবে। কিন্তু এটা সাইনটা কি বসবে, এটা সাইনটা কার প্রেফিক্স বসবে, হ্যাঁ, কোনটা বসবে, যেটার গ্রেটার স্যার বড় যেটার বড় আছে মানে ওর সংখ্যার সামনে তো প্লাস। দ্যাট মিন্স গ্রেটার অ্যাবসলিউট ভ্যালু, যেটার অ্যাবসলিউট ভ্যালু বড়। 17 এর অ্যাবসলিউট, জি স্যার। 17 এর অ্যাবসলিউট ভ্যালু 17, -8 এর অ্যাবসলিউট ভ্যালু 8। সো 8 17 এর অ্যাবসলিউট ভ্যালুটা 17টা বড়, সো 17 এর সাইন কি প্লাস, তাহলে 9 এর সাইন হবে প্লাস। আমি এই জিনিসগুলো আগেও আলোচনা করেছি, এখন আমি লিটারালি দেখাই দিচ্ছি যেগুলো কোন জায়গায় ছিল।
সো আপনারা একটু দেখে নেবেন। আবার আসেন, টু সাবট্রাক্ট ওয়ান নাম্বার বি ফ্রম অ্যানাদার নাম্বার এ। যদি আমি বি কে এ থেকে মাইনাস করি, বি কে যদি এ থেকে মাইনাস করি, চেঞ্জ দ্য অপারেশন টু এডিশন এন্ড রিপ্লেস বাই ইটস অপোজিট মাইনাস বি। ঠিক আছে, অর্থাৎ 12 থেকে আমি 7টা বিয়োগ করছি, 12 থেকে আমি 7টা বিয়োগ করছি, সেক্ষেত্রে কি হবে, যেটাকে বিয়োগ করব, আমি আবার বলছি দেখেন, চেঞ্জ দ্য অপারেশন টু এডিশন এন্ড রিপ্লেস বি বাই ইটস অপোজিট। ওকে, অর্থাৎ কোন একটা সংখ্যা বি যদি আমি এ থেকে বিয়োগ করি, সেক্ষেত্রে বি এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে এবং বিয়োগ অঙ্কটা তখন হয়ে যাবে যোগ। আমি আবার বলছি দেখেন, 12 থেকে যখন 7 বিয়োগ করব, আমি আবার বলছি দেখেন, 12 থেকে যখন 7 বিয়োগ করব, তখন এই মাইনাসটা কি হয়ে যাবে, বিয়োগ অঙ্কটাকে আমরা যোগে নিয়ে যাব, বিয়োগ অঙ্কটাকে কিসে নিয়ে যাব, যোগে নিয়ে যাব, এই যোগে নিয়ে গেলাম, এবং 7টা কি ছিল, সাইন প্লাস, সেটাকে মাইনাস করে ফেলবো। এরপরে দেখেন 12 প্লাস মাইনাস 7, আবার ওই আগের জায়গায় চলে গেলাম না, দেখেন এখন এটার মতো করে ফেলতে পারবেন। এখানে কিভাবে করছিলাম, 17 এবং 8 এর ডিফারেন্স নিয়েছি, বড়টা সাইন বসিয়েছি, 17 আর 8 এর ডিফারেন্স ছিল 9, বড়টা সাইন ছিল, বড় অ্যাবসলিউট ভ্যালুটা সাইন ছিল প্লাস, তাই প্লাস বসিয়েছি। এখন দেখেন 12 এবং 7 কে যোগ করব, যেহেতু আনলাইক সাইন, ডিফারেন্স সাইন, তাহলে 12 এবং 7 এর বিয়োগফল কত, 5। সাইন কোনটা, 12 এর সাইন হলো, 12টা গ্রেটার অ্যাবসলিউট ভ্যালু, ওটা সাইন হলো প্লাস, তাহলে 5 এর সাইন হবে প্লাস। আবার আসেন -9 -4, তাহলে -9 যেটা যেভাবে আছে থাকবে, এটা ঠিক থাকবে, এই মাইনাসটা কি হয়ে যাবে, আমরা এটাকে কনভার্ট করে প্লাসে নিয়ে আসবো, 4 এর সাইন যেহেতু মাইনাস প্লাস আছে, তাহলে এটাকে মাইনাস করে ফেলবো। তাহলে এখন দেখেন -9 -4, -9 এবং -4, তো -9 এর ক্ষেত্রে -4, যেহেতু দুইটা সাইন একই, এই যে দুইটা সাইন একই, দুইটা সাইন একই হলে কি হয়, অ্যাড হয়, অ্যাড, দুটো সাইন একই হলে অ্যাড দেয়ার অ্যাবসলিউট ভ্যালু, প্রেফিক্স দ্য কমন সাইন। ওকে, সো এই দুটারই অ্যাবসলিউট ভ্যালু কত, 9, এটার অ্যাবসলিউট ভ্যালু 4, তো 9 আর 4 তাহলে একসাথে করলে, অ্যাড করলে 13, কমন সাইন কি, এটারও মাইনাস এটারও মাইনাস, তাহলে আনসার হয়ে যাবে -13। আসেন, টু মাল্টিপ্লাই অর স্যার ডিভাইড, একটু স্যার 12 - 7 এর এটা আবার বুঝান না স্যার একটু। 12 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 17 এবং 7 এর বিয়োগফলটা কত বলো, আমরা ডিফারেন্সটা কত, 17 এবং 7 এর ডিফারেন্সটা কত, 5 এ স্যার আছে স্যার, ওই -7টা এই ব্র্যাকেটের হ্যাঁ, ভিতর আসছে যে ওইটা একটু। ওইটা ব্র্যাকেটের ভিতরে, এটা সহজ নিয়ম তো আমরা জানি, এটাকে লিটারালি যে ব্যাখ্যাটা, টু সাবট্রাক্ট ওয়ান নাম্বার বি ফ্রম অ্যানাদার নাম্বার এ, বি কে যদি আমি এ থেকে বিয়োগ করি, সেক্ষেত্রে কি করব, দেখো এখানে 12টা হলো এ, 7টা হলো বি, বি আমাকে বলছে বি এর সাইনটা কি হয়ে যাবে, চেঞ্জ হবে, চেঞ্জ। বি এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটা যদি যোগ থাকে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে, এবং বিয়োগ অঙ্কটা তখন কি হয়ে যাবে, যোগ অঙ্ক হয়ে যাবে, সাবট্রাকশনের যে অঙ্কটা সেটা তখন এডিশন হয়ে যাবে। তাহলে দেখেন 12 -7 আছে না, তাহলে এটা 12 জি স্যার। প্লাস হয়ে যাবে, 12 প্লাস হয়ে যাবে, আর 7 যেটা বি, 7টা হলো এখানে বি, বি এর সাইন বা প্লাস আছে, তাহলে বি এর সাইনটা হয়ে যাবে মাইনাস। ঠিক জি আছে, স্যার বুঝছি, জি স্যার এটা এই বুঝছি। জন্য এটা এইভাবে করছে কেন, যাতে করে এই রেফারেন্সে বোঝানো যায়। ঠিক আছে, এই দেখেন এটা এখন এটার মতো হয়ে গেল না, অঙ্কটার মতো, জি স্যার। আনলাইক নাম্বার, এটা একটা সাইন, তার একটা সাইন, দুইটা এরকম হয়ে গেল। ওকে, আমরা সহজে বোঝার জন্য এটুকু মনে রাখলেই হচ্ছে, যে যখনই দুটো সংখ্যার মধ্যে আমরা যোগ এবং বিয়োগ করব, আপাতত আমি এটা সহজে বলছি মনে রাখার জন্য, দুটো সংখ্যার মধ্যে যখন যোগ বিয়োগ করব, তখন দুটোর অ্যাবসলিউট ভ্যালু আগে নিয়ে নিব। আই রিপিট, অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু কি আমাদের সবার ক্লিয়ার আছে, ওই ক্লাসটা আমরা করেছিলাম, অ্যাবসলিউট ভ্যালুটা জি ক্লিয়ার স্যার। আছে, আচ্ছা, জি স্যার। অ্যাবসলিউট জি ভ্যালুটা স্যার। বের করে নিব, দুটোটার অ্যাবসলিউট ভ্যালুটা জেনে নিব। তাহলে দেখেন, অ্যাবসলিউট ভ্যালু জেনে নিলে ওই দুটো অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে যদি কি করব, আমরা ডিফারেন্সটা নিব, সাবট্রাকশনের ক্ষেত্রে কি করব, দুটো সাইন যদি ভিন্ন হয়, যোগ বিয়োগের ক্ষেত্রে দুটো সাইন যদি ডিফারেন্ট হয়, আনলাইক সাইন হয়, একটা প্লাস একটা মাইনাস হয়, সেক্ষেত্রে আমরা কি করব, দুটার ডিফারেন্স নিব, দুটার ডিফারেন্স, তো 12 এবং 7 এর সাইন ডিফারেন্ট, তাহলে আমরা এই দুটার মধ্যে কি নিব, ডিফারেন্সটা নিব, 12 প্লাস 12 এর অ্যাবসলিউট ভ্যালু 12, -7 এর অ্যাবসলিউট ভ্যালু 7, তাহলে অ্যাবসলিউট ভ্যালুর ডিফারেন্স কত, 12 এর সাথে ডিফারেন্স হলো 5, যেহেতু যেটা বড় গ্রেটার অ্যাবসলিউট ভ্যালু, সাইন হলো প্লাস, তাহলে এখানে আনসার হবে +5। ঠিক আছে, এখানে সবগুলো রেফারেন্স লাইন বাই লাইন লেখা আছে। আমরা টু অ্যাড টু নাম্বারস উইথ আনলাইক সাইন্স, দুটো সাইন যদি ডিফারেন্ট হয়, ভিন্ন হয়, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার অ্যাবসলিউট ভ্যালুস এন্ড প্রেফিক্স দ্য সাইন অফ দি নাম্বার উইথ গ্রেটার অ্যাবসলিউট ভ্যালু।
প্রেফিক্স দ্য সাইন অফ দি নাম্বার উইথ গ্রেটার অ্যাবসলিউট ভ্যালু, অর্থাৎ প্রেফিক্স হিসেবে কোনটা নিব, যেটা গ্রেটার অ্যাবসলিউট ভ্যালু সেটার সাইনটাকেই আমরা নিব। ঠিক আছে, সো সাবট্রাক্ট করতে গেলে কি করব, উল্টা করে নেব। সাবট্রাক্ট করতে গেলে দ্বিতীয়টা যাকে বিয়োগ করব তার সাইন চেঞ্জ করে নিয়ে, যাকে বিয়োগ করব, আমি বাবার বলছি, যাকে বিয়োগ করব তার সাইনটা চেঞ্জ করে নিয়ে, অর্থাৎ যদি এটা যদি a মাইনাস বি হয় সেক্ষেত্রে বি এর সাইন চেঞ্জ করে নিব, a মাইনাস বিটা হয়ে যাবে a প্লাস বি। ওকে, দ্বিতীয়টা সাইন যাকে বিয়োগ করব তার সাইন চেঞ্জ হবে, বিয়োগ অঙ্কটা যোগ অঙ্ক হয়ে যাবে। দ্যাটস ইট। আমরা এগুলো অলরেডি করে ফেলেছি, কিন্তু আমরা গত ক্লাসেও অ্যালজেব্রিক এক্সপ্রেশনের যোগ বিয়োগ যখন দেখেছি তখন এগুলো দেখেছিলাম। তারপর আমি জিনিসটা পেজ নাম্বার কতটা আছে, 3-তে আছে আমাদের বইয়ের এই ই বুকের, আমরা ওখানে আবার দেখে নিব, যেটা সবার কাছে আছে রেফারেন্সটা। টু মাল্টিপ্লাই অর ডিভাইড টু নাম্বারস হ্যাভিং লাইক সাইন্স, যদি দুটা একই রকমের সংখ্যার যোগ গুণ অথবা ভাগ হয় সেক্ষেত্রে মাল্টিপ্লাই অর ডিভাইড দেয়ার অ্যাবসলিউট ভ্যালুস এন্ড প্রেফিক্স এ প্লাস সাইন। আমি আবার বলছি, দুটো একই রকমের সংখ্যার গুণ বা ভাগের ক্ষেত্রে একইভাবে ওদের অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে গুণ বা ভাগ হবে, কিন্তু সাইন কি হবে, অলওয়েজ পজিটিভ। আমি আবার বলছি, অলওয়েজ কি হবে সাইন, টু নাম্বারস এটা কি হবে, প্লাস সাইন হবে। অর্থাৎ +5 এবং +3 এর যদি গুণ হয়, +5 কে +3 দিয়ে গুণ, আমরা মাইকটা বন্ধ রাখি, প্রশ্ন করলে শুধু মাইকটা অন করব। যদি +5 এবং +3 এর গুণ করি তাহলে 3 5 কত হলো, 15। আবার -5 -3 গুণ করলে তাও 3 5 15। প্লাসে প্লাসে গুণ হলো আনসার প্লাস হবে, মাইনাসে মাইনাসে গুণ হলো আনসার প্লাস হবে। এটা আমরা এভাবে মনে রেখেছিলাম, কিন্তু এটা রেফারেন্স কি, এটা রেফারেন্স এখানে আছে, এখানে দেয়া আছে, আমরা এখান থেকে মনে রাখবো। টু ডিভাইড অর মাল্টিপ্লাই টু নাম্বারস হ্যাভিং লাইক সাইন্স, লাইক সাইন মানে সাইন যদি একই হয়, আইদার দোনোটাই প্লাস না হয় দোনোটাই মাইনাস, মাল্টিপ্লাই অর ডিভাইড দেয়ার অ্যাবসলিউট ভ্যালুস এন্ড প্রেফিক্স এ প্লাস সাইন, এবং ওদেরকে ঠিকই মাল্টিপ্লিকেশন করব অথবা ডিভিশন করব, কিন্তু সাইন কি বসাবো, প্রেফিক্স কি বসাবো, প্লাস সাইন। দুটো প্লাস সাইন অলা প্লাস সাইন আছে এমন দুটো নাম্বারের মধ্যে যদি কি হয়, গুণ হয় অথবা ভাগ হয়, তাহলে আনসার হবে ওইটার প্রোডাক্ট বা গুণফল, কোশিয়েন্ট বা ভাগফল, দুটারই সাইন হবে প্লাস। ওকে, একইভাবে দুটো মাইনাস আছে এমন মাইনাস সাইনধারী দুটো সংখ্যার মধ্যে যদি গুণ বা ভাগ হয় সেক্ষেত্রে ওদের প্রোডাক্ট বা গুণফল, কোশিয়েন্ট বা ভাগফলের সাইন হবে প্লাস। এখানে দেখতে পাচ্ছি 5 × 3 +15, -5 × -3 +15, -6 ডিভাইড বাই -3 +2। 3 দিয়ে 6 কে ভাগ করলে অ্যাবসলিউট ভ্যালু 6 আর 3 এর ভাগফল হলো 2, দুটোর সাইন যেহেতু মাইনাস, ভাগ করলে +2 হবে। আবার আসেন, টু মাল্টিপ্লাই অর ডিভাইড টু নাম্বারস হ্যাভিং আনলাইক সাইন্স, দুটো ভিন্ন ভিন্ন সাইনের নাম্বার, দুটো ভিন্ন ভিন্ন সাইনের যদি নাম্বারের মধ্যে কি হয়, গুণ বা ভাগ হয়, সেক্ষেত্রে একইভাবে ওদের অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে গুণ বা ভাগ হবে, কিন্তু সাইন হবে অলওয়েজ কি, মাইনাস। অর্থাৎ একটা সংখ্যা প্লাস আর একটা সংখ্যা মাইনাস, এমন দুটো সংখ্যার মধ্যে যদি গুণ বা ভাগ হয় আনসার অলওয়েজ মাইনাস হবে। -3 × 6 +6 গুণ করলাম 3 6 18, অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে গুণ করলে 3 6 18, সাইন হবে কি, মাইনাস। 3 এবং -6 এর মধ্যে যদি গুণ করি, 3 এবং 6 এর মধ্যে যদি গুণ করি তাহলে কি হবে, 3 এবং 6 এর মধ্যে 3 6 18, অ্যাবসলিউট ভ্যালুর গুণ করলাম, সাইন কি হবে, এটা প্লাস এটা মাইনাস, যেহেতু দুটো আলাদা সাইন তাহলে আনসার অবশ্যই মাইনাস সাইন হবে। একইভাবে -12 ডিভাইড বাই 4 ভাগ করলে 3 4 12, 3 বসবে কিন্তু সাইন হবে কোনটা, অলওয়েজ মাইনাস। ওকে, এগুলো একটু আমরা জানি, তারপর আমাদের মাথা থেকে এগুলো ছুটে যায় অনেক সময় বেসিক জিনিসগুলো। হ্যাঁ, যেহেতু আমরা বিজনেস ম্যাথ 1 এর ক্লাস করছি তাই আমাদেরকে বেসিক গুলো ঠিক না করে আমাদের আগানোটা কোনোভাবেই উচিত হবে না। সো আমি এখন পর্যন্ত যেটুকু বলেছি এটুকুতে কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে প্রশ্ন করুন। না স্যার, বুঝছি। আমি সবাই কাছে জানতে চাচ্ছি, বুঝছি স্যার। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। না স্যার, ঠিক আছে, বুঝছি। আপনারা কি সবাই ইবুকটা কি সবার সাথে আছে? ইয়েস স্যার। ওকে, আমি পরের অংশ চলে যাচ্ছি। এক্সপোনেন্টস এন্ড পাওয়ার্স, খেয়াল করেন, এক্সপোনেন্টস এন্ড পাওয়ার্স আমরা ছোটবেলা থেকে এই জিনিসগুলো দেখে আসছি, আমরা একটু এখন দেখি কি বলে। When a number a is multiplied by itself n times, যদি a একটা সংখ্যা হয় এবং এটা n সংখ্যক বার প্রত্যেকবার গুণ হয়, ওকে, তখন এটা কি লেখা যাবে, তা প্রোডাক্ট a × a × a × a × এভাবে n টাইমস n সংখ্যক বার যদি আমি লিখি
তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? a to the power n, a to the power n লিখতে পারি। আমি এটা আরেকটা জায়গা থেকে সহজ করে বুঝাই। দেখেন এই যে 10 কিউব, 10 কিউব বা 10 স্কয়ার, 10 স্কয়ার মিন্স হোয়াট? 10 ইনটু 10, 10 স্কয়ার মিন্স হোয়াট? 10 ইনটু 10, 10 কিউব মানে কি? 10 ইনটু 10 ইনটু 10, 1000। আবার 10 টু দি পাওয়ার 4 কি? 10 ইনটু 10 ইনটু 10 ইনটু 10, দ্যাট মিন্স 10,000। ওকে, তাহলে a সংখ্যক বার যদি গুণ হয়, a ইনটু a যদি হয়, a ইনটু a মিন্স a স্কয়ার, a ইনটু a মিন্স a কিউব। সেভাবে a যদি n সংখ্যক বার গুণ হয় তাহলে আনসার কি হবে এটার? a to the power n। এটাকে কি বলা হয়? দি nth পাওয়ার অফ a। এটাকে কি বলবো আমরা? nth পাওয়ার অফ a। ওকে, এটাকে বলবো আমরা nth পাওয়ার অফ a। অথবা আমরা এটাকে ছোটবেলা থেকে যেটা শিখছে সেটাও বলতে পারবো, a to the power n, a to the power n। এটাও সহজ। আমরা a স্কয়ার কে a স্কয়ার বলি, a কিউব কে a কিউব বলি, কিন্তু a এর উপরে যখন পাওয়ার 4 আসে তখন a to the power 4 বলি, a স্কয়ার বা a কিউব বলি না। ঠিক আছে, তখন কি বলি? a to the power 4। আবার এর উপর পাওয়ার যদি আসে 5 তখন বলি a to the power 5। ঠিক আছে, তাহলে দেখেন আনসার আমি एग्जांपल দিচ্ছি। 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 কয়টা আছে? 1 2 3 4 5। আনসার কি হবে? 2 টু দি পাওয়ার 5। গুণ করলে আনসার হলো 32। 2 দুগুণা 4, 8 16 32। ওকে, একই ভাবে দেখেন -5 টু দি পাওয়ার 3, -5 টু দি পাওয়ার 3, এটা মানে কি? -5 ইনটু -5 ইনটু -5। তাহলে গুণ করলে তিনটার মধ্যে কি করব আমরা? তিনটার অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে গুণ হয়ে যাবে। ওকে, 5 5 25, 5 25 125, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। কিন্তু পাওয়ারটা দেখেন, পাওয়ার 3 মানে কি? তিনটা -5 এর গুণফল। ওকে, আবার দেখেন 2 ইনটু x ইনটু x ইনটু x। এখানে দেখেন 2 একটা সংখ্যা, 2 কিন্তু কনস্ট্যান্ট, আবার x গুলো হলো ভেরিয়েবল। ওকে, তো কনস্ট্যান্টের ক্ষেত্রে ভেরিয়েবল কিন্তু পাশাপাশি বসে যাবে গুণ আকারে। তো x এবং x এবং x এর গুণ হলে কি হবে? এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1। তাহলে তিনটে x এর গুণফল মানে x কিউব। ওকে, তিনটে a এর গুণফল মানে, তিনটে a এর গুণফল মানে a কিউব, আবার দুটো b এর গুণফল মানে আলাদা b স্কয়ার। এখন দেখেন a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b, তিনটে a মাইনাস b হলে a মাইনাস b হোল কিউব। সো in a to the power n the number a is called the base and the positive integer n is the exponent। এই লাইনটা আমরা সবাই একটু নোট ডাউন করি। in a to the power n the number a is called the base। এই বেস জিনিসটা কি? এটা আমরা যখন লগারিদম শিখবো তখন আমাদের বেশি প্রয়োজন হবে। আপাতত আমরা এটুকু মাথায় রাখি। আমি এখন কনফিউজ করতে চাচ্ছি না। এটা যখন লগারিদম পড়াবো তখন বেস কিভাবে আসে সেটা দেখাবো। ওখানে আমরা কিছু বেস দেখবো, দেখবেন ওখানে বেস আছে 10, বেস আছে n, আমরা ওগুলো দেখবো তখন। সো আমি একটু বলে নেই, ইন এট দি পাওয়ার n। ওকে, যদি আমি এট দি পাওয়ার n লিখি তাহলে সেখানে আমরা a কে কি বলবো? বেস বলবো, আর পাওয়ার n যেটা সেটাকে আমরা এক্সপোনেন্ট বলবো। হ্যাঁ, যেটা কিনা nth পাওয়ার, এর nতম পাওয়ার। n এর মান যদি 5 হয়, n এর মান যদি 5 হয় তখন a এর পাওয়ার কত? 5, বা এক্সপোনেন্টটা হলো। তো the positive integer n is the exponent। ওকে, আচ্ছা আসেন আমরা এখন এটার কিছু অ্যাপ্লিকেশন দেখি। এগুলো হলো আমার লজ অফ এক্সপোনেন্ট। এগুলো আমাকে স্বতঃসিদ্ধ নিয়ম, এগুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমরা এই জিনিসটা অবশ্যই অবশ্যই কিন্তু এগুলো আমরা নোট ডাউন করে নিব। এই পুরো অংশটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, আমরা এটা অবশ্যই অবশ্যই এগুলোকে নোট করে নিব। সো এট টু দি পাওয়ার p ইনটু এট টু দি পাওয়ার q, এক্সপোনেন্টের প্রথম শর্ত। এট টু দি পাওয়ার p, আমি আবার দেখাচ্ছি, এট টু দি পাওয়ার p ইনটু এট টু দি পাওয়ার q। এটা কি হবে? একই রকমের চলকের গুণের সময়, একই রকমের চলকের গুণের সময় পাওয়ারগুলা কি হয়? যোগ হয়। দেখেন ভেরিয়েবল যেটা, এটা বেসটা ঠিক আছে, বেসটা ঠিক আছে, কিন্তু এক্সপোনেন্ট গুলা কি হচ্ছে? যোগ হচ্ছে। ওকে, ইফ a to the power n the number a is called the base, positive integer n is the exponent। এক্সপোনেন্ট বেসটা ঠিক থাকবে কিন্তু এক্সপোনেন্ট গুলো গুণ হবে, ভেরিয়েবলটা ঠিক থাকবে, পাওয়ার গুলো গুণ হবে। at to the power p, at to the power q, এটা দুটোর বেস সেম না? দুটো বেস যদি সেম হয়, একমাত্র খেয়াল করেন কখন এই গুণটা হতে পারবে? যখন দুটো সংখ্যার বেস সেম হবে তখনই শুধুমাত্র ওদের এক্সপোনেন্টের মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারবো। দুটো সংখ্যার গুণের সময় আমরা যখন দেখবো
দেখেন a টু দি পাওয়ার p এবং a টু দি পাওয়ার q এর মধ্যে যখন গুণ করব তখন দেখে নিতে হবে এটা a আছে কিনা, এটা a আছে কিনা। এই দুটো যদি a হয় সেক্ষেত্রে আমি শুধু, যেমন এটা যদি a টু দি পাওয়ার p হয়, এটা যদি b টু দি পাওয়ার p হয়, খেয়াল করেন এটা a টু দি পাওয়ার p, এটা b টু দি পাওয়ার p, তখন কিন্তু এদের মধ্যে গুণ করতে পারবো না, পাওয়ার গুলো যোগ হবে না। যদিও দুটোটার সাইন কিন্তু দুটোটার কিন্তু বেস ডিফারেন্ট, সো বেস সেম হলে, পাওয়ার ডিফারেন্ট হলে তখন আমরা কি করতে পারবো, যোগ করতে পারবো। a টু দি পাওয়ার p ইনটু a টু দি পাওয়ার q ইকুয়ালস টু a টু দি পাওয়ার p প্লাস q। একটা উদাহরণ দেখেন, 2 এর পাওয়ার যদি 3 হয়, আবার 2 এর পাওয়ার যদি 4 হয়, এই দুটো যদি গুণ করি সেক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হবে, 3 এবং 4 যোগ হবে। 2 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 4, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 7। আবার একইভাবে একই রকমের বেজে দুটো সংখ্যার মধ্যে ভাগ করা যাবে, সেক্ষেত্রে কি হবে, a টু দি পাওয়ার p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার q ইকুয়ালস টু a টু দি পাওয়ার p মাইনাস q। ওকে, দেখেন এটাকে আবার সাইন চেঞ্জ করলে, p টাকে সামনে নিলে q টাকে পিছনে নিলে এটাকে 1 বাই a টু দি পাওয়ার q মাইনাস p ও লেখা যায়। ওকে, এটাকে উল্টা করেও লেখা যায়, কোনো সমস্যা নেই, এটা সহজ জিনিস। এখানে যদি আমি একটা মাইনাস কমন নেই তাহলে সেক্ষেত্রে আমরা জানি a টু দি পাওয়ার মাইনাস 1 মানে হলো 1 বাই a টু দি পাওয়ার 1 বাই a। আমরা ওটা আসবো, ওটা একটু পরে আসবো, আমরা যখন রেডিক্যাল দেখবো তখন আসবে এগুলো, এই জিনিসগুলো আরো ডিটেইলসে আসবে, আমরা আপাতত এটুকু মাথায় রাখি। দেখেন 3 টু দি পাওয়ার 5 এবং 3 টু দি পাওয়ার স্কয়ার, 3 স্কয়ার 3 5, তাহলে দুটোর বেস সেম না? এই দুটোর বেস যেহেতু সেম তাহলে দুটোর মধ্যে ভাগ হবে, 3 এবং 3 এর মধ্যে ভাগ করা যাবে, সেক্ষেত্রে পাওয়ার গুলো বিয়োগ হবে, 5 থেকে 2টা বিয়োগ হবে, 5 মাইনাস 2, 5 মাইনাস 2। আর যদি উল্টাটা করি, দেখেন এই ভাগটা যদি আমি উপরে না করে নিচে করতে চাই তাও পারবো, সেক্ষেত্রে কি হবে 1/3, কিন্তু আনসারটা কি হবে 2 মাইনাস 5, অর্থাৎ এটা হবে 1/3 টু দি পাওয়ার মাইনাস 3। এটার মতো আর কি লিখতে পারবো, 3 টু দি পাওয়ার 3 যে কথা, আবার 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার মাইনাস 3 একই কথা। আমি আবার বলছি, 3 টু দি পাওয়ার 3 যে কথা, 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার মাইনাস 3 একই কথা। আবার দেখেন ভাগ অঙ্ক, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 6, তাহলে দেখেন তো এখানে উপরেরটা ছোট নিচেরটা বড়, তো এখানে দেখেন এখানে কি করছি আমরা, উপরে ভাগটা করছি কোথায়, উপরে না, কিন্তু এখানে ভাগটা করছি কোথায়, নিচে। এখানে ভাগটা করলাম কোন জায়গাটায়, নিচে, দেখছেন? এই সেক্ষেত্রে নিচে যদি আমরা ভাগ দেখাই তাহলে সেক্ষেত্রে নিচেরটার এক্সপোনেন্ট থেকে উপরেরটার এক্সপোনেন্ট বিয়োগ হবে, নিচেরটার এক্সপোনেন্ট থেকে উপরেরটার এক্সপোনেন্ট বিয়োগ হবে। আর যদি উপরে করি, খেয়াল করেন উপরে বলতে কি, নিচে 1 ধরে নিচ্ছি, আমরা যদি কি করি, অর্থাৎ এখানে আমরা যদি লব ধরে করি সেক্ষেত্রে উপরে যদি বিয়োগ হয়, তাহলে এটা পজিটিভ রাখবো, আর যদি নিচে হয় তাহলে এটা উল্টা হবে, নেগেটিভ হবে। একটু দেখে নিই, 3 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 3 স্কয়ার কি, 3 টু দি পাওয়ার 5 মাইনাস 2 বা 3 কিউব। আবার 3 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 6, তাহলে দেখেন এটা নিচে করতেছি কেন, ওই যে এটার এক্সপোনেন্ট 6 বড় তো 6 এর চেয়ে, তাই এটাই করছি। এটা এভাবে না করলেও চলতে, কি করতে পারতাম সেক্ষেত্রে, আমরা এখানের মতো লিখে ফেলতে পারতাম, কি লিখতে পারতাম, 3 টু দি পাওয়ার 4 মাইনাস 6, 4 মাইনাস 6 হলো আনসার কি আসতো, মাইনাস 2। কেন, ওই যে একটু আগে শিখছি দুটো ডিফারেন্ট সাইনের ক্ষেত্রে কি হয়, এই যে একটু আগে শিখলাম আমরা। ওকে, 2 মাইনাস 6 কি হবে, 2 মাইনাস 6, এই যে প্লাস 2 প্লাস মাইনাস 6 মানে কি, ও দুটার মধ্যে ডিফারেন্সটা বের করব, বড়টা সাইন বসাবো। তাহলে এখানে 4 এবং 6 এর মধ্যে যদি আমি করি তাহলে কি হবে, 4 এবং 6 এর বিয়োগফল হলো 2, বড়টার সাইন কি, বড়টার সাইন হলো প্লাস, তাই প্লাস এই নিচে বসালাম। আর যদি উপরে করতাম তাহলে কি হতো, 4 মাইনাস 6 হতো, 4 মাইনাস 6 হতো। হ্যাঁ, উপরে যদি করতাম, যদি নিচে করি তাহলে নিচেরটা থেকে উপরটা বিয়োগ, উপরে করলে উপরটা থেকে নিচেরটা বিয়োগ। এটাই ডিফারেন্সটাকে আমরা বুঝতে পারছি, আমাকে একটু রেসপন্ড করেন এই জিনিসটা, মাহি একটু রেসপন্ড করেন যে এই জিনিসটা জি বুঝছেন। স্যার, বুঝছি স্যার, এটা বুঝছি। দেখেন উপরে করছি মানে কি, উপরে করা মানে নিচে 1 থাকা, 1টা না লিখলেই চলে। আমরা যদি লবের মধ্যে যোগ বিয়োগ গুণটা করি সেক্ষেত্রে হরে 1টা লিখতে হয় না, কিন্তু হরে করলে লবে 1টা লিখতে হয়। বুঝি না স্যার, একটু বুঝান তো স্যার। কোন জিনিসটা বুঝো নাই বলো? স্যার এটা 3 টু দি পাওয়ার 5 মাইনাস 2 এটা। হ্যাঁ, 3 টু দি পাওয়ার 5 মানে কি আমাকে বলো তো, 3 টু দি পাওয়ার 5 মানে কি, 5টা 3 এর গুণফল না, 5টা 3 এর গুণফল তো, 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3, এই 5টা। আবার নিচে কয়টা হবে, 3 স্কয়ার মানে 2টা। তো দুটো 3 যদি কাটা যায় তাহলে আর কে থাকে, কয়টা থাকে 3, আমাকে বলো, আনসারটা দেন, যিনি প্রশ্ন করছেন উনি আনসারটা দেন। 5টা 3 এর গুণফল কি যদি 2টা 3 এর গুণফল দিয়ে ভাগ করি আনসার কি হবে?
যিনি প্রশ্ন করছেন উনি আনসারটা দেন, চেষ্টা করেন, ভুল হলে ভুল হবে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আমি বলে দিচ্ছি আবার, দেখেন এট দি পাওয়ার পি এবং এট দি পাওয়ার কি দুটো বেস সেম হলে ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হবে। হ্যাঁ, পাওয়ারটা উপরেও বিয়োগ হতে পারে, নিচেও বিয়োগ হতে পারে। আমি আবার বলছি, দুটো একই রকমের বেজের সংখ্যার মধ্যে যদি কি হয়, বিয়োগ হয়। আমরা মাইকটা বন্ধ রাখি, মাইকটা বন্ধ। দেখেন এট দি পাওয়ার পি এবং এট দি পাওয়ার কিউ এর মধ্যে যদি এখন ভাগ করি, তাহলে ভাগটা যদি উপরে করি, সেক্ষেত্রে উপরেরটার এক্সপোনেন্টটা থেকে নিচেরটার এক্সপোনেন্ট বিয়োগ হচ্ছে, অর্থাৎ পি থেকে কিউ বিয়োগ হচ্ছে। আবার যদি সেম কাজটাই আমি কোথায় করি, নিচে করি, উপরে না করে নিচে করি, সেক্ষেত্রে সেম থাকতেছে, কিন্তু পি থেকে কিউ মাইনাস না হয়ে নিচের কিউ মাইনাস পি হয়ে যাচ্ছে। ওটাই করছি। 3 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 3 স্কয়ার ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 5 মাইনাস 2 3 কিউব। আবার 3 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 3 6, এটা কিভাবে লেখা যায়, নিচেরটা 6 মাইনাস 4 ইকুয়ালস টু 1 বাই 3 স্কয়ার। এখন দেখেন 1 বাই 3 স্কয়ার যে কথা, 3 টু দি পাওয়ার মাইনাস 2 একই কথা। ওকে, 1 বাই 3 যে কথা, 3 টু দি পাওয়ার মাইনাস 1 একই কথা না? এই জিনিসটাকে আমরা পারি। 1 বাই a মানে কি? 1 বাই a কি আমরা বুঝি? 1 বাই a মানে হলো এট দি পাওয়ার মাইনাস 1। আর একটু দেখেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন। আচ্ছা আসেন দেখেন 3 নাম্বারটা দেখেন, এট দি পাওয়ার পি টু দি পাওয়ার কিউ। এট দি পাওয়ার পি এর উপরে যদি পাওয়ার কিউ থাকে, তাহলে দেখেন দুইটা পাওয়ারের মধ্যে গুণ হচ্ছে, এর উপরে পাওয়ার পি, তার উপরে পাওয়ার কিউ, সেক্ষেত্রে কি হবে, এট দি পাওয়ার পি ইন্টু কিউ। আবার দেখেন এখানে একইভাবে 4 এর উপর পাওয়ার 2, তার উপরে পাওয়ার 3 হলে পাওয়ার দুইটা কি হবে, গুণ হবে। ওকে, 4 এর উপর পাওয়ার 2 তার উপরে পাওয়ার 3 হলে 4 স্কয়ার, আর 3 উপরে পাওয়ার হলো 3, তাহলে 3 দুগুণা 6, 4 টু দি পাওয়ার 6 হবে। আবার 3 টু দি পাওয়ার 4 হোল 2, 4 দুগুণ 8। 4 স্কয়ার টু দি পাওয়ার 3 এর মানে কি? 4 স্কয়ার টু দি পাওয়ার 3 এর মানে হলো 4 স্কয়ার ইনটু 4 স্কয়ার ইনটু 4 স্কয়ার। এটাতে কারো কনফিউশন আছে? 4 স্কয়ার টু দি পাওয়ার 3, মাহি আমাকে একটু বলেন তো 4 স্কয়ার টু দি পাওয়ার 3 মানে কি? ফাইজা কি আছেন ক্লাসে? ফাইজা স্যার 3টা 4 স্কয়ার হবে। আর কেউ বলতে যাচ্ছেন? আর কেউ এখানে বুঝেন নাই? কেউ আছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে দেখেন a b টু দি পাওয়ার p। দেখেন এখানে ছিল কি a এর উপরে p, p এর উপরে পাওয়ার q, সেক্ষেত্রে পাওয়ার গুলো গুণ হবে। আবার a এবং b দুটার উপরে পাওয়ার p, সেক্ষেত্রে आंसर হবে a ইনটু a টু দি পাওয়ার p ইনটু b টু দি পাওয়ার p। একইভাবে a বাই b টু দি পাওয়ার p যদি হয়, সেক্ষেত্রে হবে a টু দি পাওয়ার p ডিভাইড বাই b টু দি পাওয়ার p। সাবজেক্ট টু b ইজ নট 0, b 0 হতে পারবে না। তাহলে দেখেন 4 ইনটু 5 টু দি পাওয়ার 2 মানে কি? 4 স্কয়ার ইনটু 5 স্কয়ার। আবার 5 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 3 মানে কি? 5 কিউব ডিভাইড বাই 2 কিউব। আমি এখন আপনাদেরকে যেটা বলবো, আপনারা এই উদাহরণগুলো একটু সবাই প্রত্যেকে খাতায় লিখেন, এই অংশটুকু প্রত্যেকে সবাই একটু লিখেন। অর্থাৎ এই যে আমি উদাহরণগুলো দিয়েছি, এই উদাহরণগুলো সবাই ক্লিয়ার বুঝছি কিনা,
এটা না হলে আমরা বড় অঙ্কগুলো করতে পারবো না এক্সপোনেন্টের। ঠিক আছে, আপনারা প্রত্যেকেই এই 4টা ল অফ এক্সপোনেন্ট বুঝছেন কিনা ক্লিয়ার করেন আমাকে। জি স্যার। জি স্যার, বুঝছি এটা। এখন আসেন অপারেশনস উইথ ফ্র্যাকশনস। ফ্র্যাকশনস গুলো আমরা একটু দেখে নেই। যেমন 3/4 যে কথা, 3/4 ইন্টু 2/2 একই কথা, আনসার একই আসবে। 15/18 ইকুয়ালস টু 15 ডিভাইড বাই 3 ডিভাইড বাই 15 18 ডিভাইড বাই 3, অর্থাৎ একই রকমের সংখ্যা দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করি, যোগ করি, গুণ করি বা ভাগ করি, আনসার সেম থাকবে। 3/4 দেখেন, 3/4 কি যদি আমি 2 দিয়ে ডিভাইড করি উপরে, এবং অর্থাৎ নিউমারেটর এবং ডিনোমিনেটর কি যদি একই সংখ্যা দিয়ে গুণ করি কিংবা একই সংখ্যা দিয়ে ভাগ করি, রেজাল্টে কোনো পরিবর্তন আসবে না। The value of a fraction remains the same if its numerator and denominator are both multiplied or divided by the same number provided the number is not 0. অর্থাৎ 3/4 কে যদি আমি 2 দিয়ে নিউমারেটর ডিনোমিনেটর কি আমরা জানি, লব এবং হর। নিউমারেটর মানে হলো লব আর ডিনোমিনেটর মানে হলো হর। 3/4, তো 3 কে যদি 2 দিয়ে গুণ করি, 4 কে যদি 2 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে আনসারটা সেমই থাকবে। এটাকে দেখেন কাটাকাটি করলে আবার ক্রস ডিভিশন করলে 6/8 কে 3/4 আসে। 15 ডিভাইড বাই 18, এটাকে একই সংখ্যা 3 দিয়ে আমি যদি ডিভাইড করি, হর এবং লবকে একই সংখ্যা দিয়ে যদি ডিভাইড করি, আবার একই দেখেন আনসার কি আসে 5/6। এটাকেও কাটাকাটি করলে কি হতো, 3 দিয়ে 15 কে কাটলে 5, 3 দিয়ে 18 কে কাটলে 6। অর্থাৎ একই সংখ্যা দিয়ে যদি কোন একটা ভগ্নাংশের লব এবং হরকে গুণ অথবা ভাগ করি, ফলাফল একই থাকবে। আসেন চেঞ্জিং দ্য সাইন, এই জিনিসগুলো কিন্তু প্রিটি বেসিক, দিস আর ভেরি ভেরি বেসিক্স। ওকে, এরপর আমরা যেহেতু আমাদের এই কোর্সটাই বেসিক নিয়ে ফার্স্ট পার্টটা, সেই জন্য আমাদেরকে জিনিসগুলো অবশ্যই ক্লিয়ার করে সামনে আগাতে হবে। আমি এই জন্যই কিন্তু এই জিনিসগুলো আগাচ্ছি, কারণ এগুলো যদিও আমাদের অনেকেরই স্কুলে পড়ে আসা, এরপরও আমি এটা রিভিউ করে তারপর সামনে এগোতে যাচ্ছি। চেঞ্জিং দ্য সাইন অফ দি নিউমারেটর অর ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশন চেঞ্জেস দ্য সাইন অফ দি ফ্র্যাকশন। খেয়াল করেন, changing the sign of the numerator or denominator of a fraction changes the sign of the fraction. যদি কোন একটা ফ্র্যাকশনের নিউমারেটর বা ডিনোমিনেটরের একটা সাইনও যদি চেঞ্জ হয়, তাহলে আলটিমেটলি কিন্তু কি হয়, ফ্র্যাকশন চেঞ্জেস দ্য সাইন অফ দি ফ্র্যাকশন, ফ্র্যাকশনের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। -3 ডিভাইড বাই 5, -3 ডিভাইড বাই 5 মিন্স -3/5। অর্থাৎ শুধু নিউমারেটরের সাইনটা কি করছি আমি, মাইনাস করে দিছি, সেক্ষেত্রে পুরো ফ্র্যাকশনের সাইনটাই হবে মাইনাস। একইভাবে দেখেন 3 ডিভাইড বাই -5, এই ক্ষেত্রেও ফ্র্যাকশনের সাইনটা হবে কি, মাইনাস। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, এরপর আসেন অ্যাডিং টু ফ্র্যাকশনস উইথ এ কমন ডিনোমিনেটর yields a fraction whose numerator is the sum of the numerators of the given fractions and whose denominator is the common denominator. অর্থাৎ আমরা এটা কি করছি, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। ছোটবেলায় শিখেছিলাম আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে। যেমন অ্যাডিং টু ফ্র্যাকশনস উইথ এ কমন ডিনোমিনেটর, যদি দুটো ফ্র্যাকশন, দুটো ভগ্নাংশের কি থাকে, কমন ডিনোমিনেটর থাকে। ডিনোমিনেটর মিন্স হোয়াট, হর। আমরা এই জিনিসগুলো যারা নতুন শিখছি তারা একটু লিখে লিখে রাখবো। নিউমারেটর মিন্স লব, ডিনোমিনেটর মিন্স হর, এগুলো লিখে রাখবো। যদি দুটো ফ্র্যাকশনের যোগ করি, যেখানে কিনা দুটো ফ্র্যাকশনের ডেনোমিনেটরটা কমন, সেই ক্ষেত্রে কি করব, শুধু ওদের নিউমারেটর যেটা থাকবে ওটারই যোগফল হবে। ওকে, whose numerator is the sum of the numerators of the given fractions and whose denominator is the common denominator. যদি দুটো সংখ্যা, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, এই যে দুটো সংখ্যার মধ্যে আমরা যদি করি, এই দুটো যে আমরা করছি, এটা আমার বা সিলেক্টটা ভুল হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা দেখে নিচ্ছি। দেখেন এই 3/5 আছে, 4/3 আছে।
4/5 আছে। তো এই দোনোটার কি, দোনোটার ডেনোমিনেটরটা কি কমন না, সেক্ষেত্রে ডেনোমিনেটর থাকবে 5 সেম, কিন্তু নিউমিনেটর কি কমন থাকুক আর আনকমন থাকুক এই দুটোটা যোগ হবে, 3 এবং 4 যোগ হবে, যেহেতু দুটো ফ্র্যাকশনের মধ্যে যোগ। Sum or difference of two fractions having different denominators may be found by writing the fractions with a common denominator. এবার আসেন আমরা ছোটবেলায় যেটা লসাগু করতাম সেই লসাগুতে, হ্যাঁ 1/4 এবং 2/3, 1/4 এবং 2/3, এই ক্ষেত্রে দেখেন এটার ডেনোমিনেটর 4, এটার ডেনোমিনেটর 3, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ভগ্নাংশের যোগের ক্ষেত্রে এই দুটোটার ডেনোমিনেটরকে কমন করে নিতে হবে। তো 4 আর 3 এর মধ্যে কমনটা কিভাবে বের করব, এই 4 আর 3 এর মধ্যে আমরা কি করব, লসাগু করব। আমরা কি লসাগু মনে আছে, আমাকে একটু বলেন তো আপনারা আপনাদের লসাগু মনে আছে কিনা। আছে স্যার। নাই স্যার ভুলে গেছি। আচ্ছা তাহলে তো আমাকে একেবারে লসাগুতেও চলে যেতে হবে মনে হয়। পারবো স্যার লসাগু। না স্যার কন্টিনিউ করুন, বুঝে নিতে পারবো পরে। পারা যাবে 3 আর 4 এর স্যার লসাগু? পারবো স্যার লসাগু বের করতে। আচ্ছা জি স্যার। আমরা ছোটবেলার মতো একটু শিখে নেই। হ্যাঁ আমরা ছোটবেলায় কিভাবে শিখছিলাম, 3 আর 4 এর লসাগু 12, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতাম। হ্যাঁ 4 দিয়ে 12 কে ভাগ করলে 3, উপরে 3 বসবে, 3 যোগ আবার 3 দিয়ে 12 কে ভাগ করলে 4, তাহলে উপরে বসবে 4। অর্থাৎ আমরা যখন আমরা গুণ করলে 3 দিয়ে 12 কে ভাগ করলে 4, 4 দিয়ে 2 কে গুণ করলে 8, এভাবেই আসছে আসলে এটা, ঠিক আছে। এটাই আসছে। অর্থাৎ কি করব, হরগুলোর মধ্যে লসাগু করব, তারপরে প্রত্যেকের হর দিয়ে ওই কমন যেই লসাগুটা আসবে ওটাকে ভাগ করব, ভাগ করে ওটাকে লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। প্রথমে কি করব আমি আবার বলে দিচ্ছি, যাদের মনে নাই তাদের জন্য, সবার মনে থাকতে হবে জরুরি না, না থাকলে রিপিট করে নিব, রিভিউ করে নিব। 4 আর 3 এর লসাগু কত, 12। প্রথমে হরগুলোর কি করব, ডিনোমিনেটরের লসাগু বা এলসিএম বের করব। ওকে, করার পরে ওই এলসিএমটাকে কি করব, ডিনোমিনেটর দিয়ে ভাগ করে, প্রথম ফ্র্যাকশনের ডিনোমিনেটর দিয়ে ভাগ করে যে ফলাফল আসবে কোশিয়েন্ট ভাগফল, ওটা দিয়ে প্রথম ফ্র্যাকশনের নিউমিনেটর দিয়ে গুণ করব। আমি দেখেন শব্দগুলো ইংরেজি বলার চেষ্টা করছি যাতে করে আপনারা এগুলোর সাথে ইউজড হয়ে যান, নিউমিনেটর, ডিনোমিনেটর, কোশিয়েন্ট, প্রোডাক্ট। হ্যাঁ এই জিনিসগুলো আমাদেরকে লিখে রাখতে হবে প্রয়োজনে, যেহেতু আমাদের প্রথম শিখছি আমাদের ভুল হতে পারে। প্রোডাক্ট মানে গুণফল, কোশিয়েন্ট মানে ভাগফল। আমি গত ক্লাসে যেমন বলেছিলাম ডিভিজর, ডিভিডেন্ড, এভাবে বলেছিলাম। তো আপনারা এগুলো অবশ্যই রেকর্ড রাখবেন বা লিখে রাখবেন। সো 3/12 প্লাস 8/12, আবার দেখেন এই নিয়ম চলে গেছে, এখন কমন যেহেতু করে ফেলছি 12 আর 12, তাহলে 12টা বসে যাবে, 8 আর 3 এর যোগফল 11। আচ্ছা আসেন, product of two fractions is a fraction whose numerator is the product of the numerators of the given fractions and whose denominator is the product of the denominators of the fractions। এই যে এখন যদি এই শব্দটার অর্থ আমরা না জানি, তাহলে আমরা মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং যারা পড়তেছি তারা কি বলবো, প্রোডাক্ট মানে কি? মাহি আমাকে বলেন প্রোডাক্ট অর্থ কি? প্রোডাক্ট মানে এখন তো স্যার মাল্টিপ্লিকেশন মানে না না, আমরা প্রোডাক্ট অর্থ কি বলবো? এমনি তো পণ্য, ম্যাথের ক্ষেত্রে কিন্তু স্যার এটা তো বলা যাবে না। আচ্ছা আমাদের ইংলিশ পার্সন থেকে কি যেন আসছিলেন, ফাইজা নাকি না? ফাইজা আসছিল। ফাইজা কি আছেন? নাকি নাস্তা করতে গেছে? ওর নেট কানেকশন চলে গেছে মনে হয়। হাই হাই, এই একটা চ্যালেঞ্জ। আগে যাই হোক, আজকে চেষ্টা করছি রেকর্ড করতে, হ্যাঁ এই জন্য আশা করি ইনশাল্লাহ আমরা মিস করলেও পরে দেখে নিতে পারবো। তবে এটা কতদিন স্যার ইউটিউব চ্যানেলের লিংকটা দেন না স্যার। বাবা আমি নোটিশ দেখালাম না, আমাকে নোটিশ দিচ্ছে লাইভে অনলাইন ক্লাস দিতে, আমি তারপরও আপনাদেরকে অনলাইন ক্লাসটা রেকর্ড করে ফেলতেছি, তো আর কি চান? এই তো রেকর্ড করতেছি, তো রেকর্ড করে এটা গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে, গুগল ড্রাইভে আপলোড হয়ে গেলে আমি লিংক দিয়ে দিব, ঠিক আছে? ইউ আর ইন রেকর্ডেড ক্লাস, ইউ আর ইন রেকর্ডেড ক্লাস, সমস্যা নেই। আমি এই জন্য স্লো পড়াচ্ছি। দেখেন, the product of two fractions is a fraction whose numerator is the product of the numerator। তো এখানে প্রোডাক্ট মানে আসলে আমরা যে মার্কেটিং এর মধ্যে পণ্য পড়ি ওইটা না। প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশন মিন্স দুটো ফ্র্যাকশনের গুণফল, দুটো ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, দুটো ফ্র্যাকশনের গুণফলটা হলো এমন একটা ভগ্নাংশ
বা এমন একটা ফ্র্যাকশন হুজ নিউমারেটর ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য নিউমারেটর। আবার কি আসলো, তোমরা আসা যাওয়া করলে কিভাবে ক্লাস নিব? দেখেন, যদি দুটো ভগ্নাংশের মধ্যে গুণ করি, আমি বাংলায় বলছি, দুটো ফ্র্যাকশনের মধ্যে যদি গুণ করি সেক্ষেত্রে দুটো ফ্র্যাকশনের প্রোডাক্ট বা গুণফল হবে কি? দুটো ভগ্নাংশেরই, দুটো ফ্র্যাকশনেরই নিউমারেটরদের গুণফল হবে নিউমারেটর। ওকে, নিউমারেটর যেটা আছে, নিউমারেটর দুটোটার গুণফল হবে, যেটা আমার ফাইনাল ভগ্নাংশ আসবে, ফলাফল ভগ্নাংশ আসবে, ওই ফলাফল ভগ্নাংশের নিউমারেটর। আবার দুটো ইন্ডিভিজুয়াল ফ্র্যাকশন দুটোরই ডিনোমিনেটরের গুণফল হবে কমন, যেটা আমার ফাইনাল রেজাল্ট ফ্র্যাকশন আসবে সেটার গুণফল। যেমন দেখেন 2/3, সো 2/3 আর 4/5 এর যদি আমি গুণ করি সেক্ষেত্রে 2 আর 4 এর গুণফল হবে আলটিমেট আনসার, আবার 3 আর 5 এর গুণফল হবে আলটিমেট যেটা আমার ফ্র্যাকশন আসবে সেটার ডিনোমিনেটর। অর্থাৎ ফার্স্ট ফ্র্যাকশন সাথে সেকেন্ড ফ্র্যাকশনে যদি মাল্টিপ্লিকেশন করি সেক্ষেত্রে ফার্স্ট ফ্র্যাকশনের নিউমারেটর দুটোর গুণ হবে, ফার্স্ট ফ্র্যাকশনের নিউমারেটর দুটো, এই নিউমারেটর এটা এবং এটার গুণ হয়ে আনসার আসবে 8, আবার দুটোটার ডিনোমিনেটরের গুণ হয়ে আনসার আসবে 15। ওকে, তাহলে 3/4 ইন্টু 8/9, এটার আনসার কি হবে? 3 8 are 24, 4 9 are 36, ক্রস ডিভিশন করলে 2/3। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, 1/a মানে যে a টু দি পাওয়ার -1, এটা জানেন না কেউ আছেন বা বুঝেন না? 1/a ইকুয়ালস টু a টু দি পাওয়ার -1, এটা সবাই বুঝি তো? জি স্যার। হাফ, হাফ মানে কি? হাফ মানে 2 টু দি পাওয়ার -1, 1/3 মানে 3 টু দি পাওয়ার -1, 1/4 মানে 4 টু দি পাওয়ার -1। এই জিনিসটা আমরা সবাই বুঝি নাকি? দেখেন, এই জিনিসগুলো ক্লিয়ার না করে সামনে জি যাওয়া। স্যার বুঝি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসেন 6 নাম্বারটা, the reciprocal of a fraction is a fraction whose numerator is the denominator of the given fraction। আমি ফাইজা মনে হয় এখন অ্যাটেন্ড করতে পারেন নাই নাকি? ও থাকলে একটু সুবিধা হতো। she knows these things, I think সে জানে এগুলো। reciprocal বা বিপরীত of a fraction is a fraction whose numerator is the denominator of the given fraction and whose denominator is the numerator of the given fraction। মানে কি, যদি কোন একটা ফ্র্যাকশনকে আমি কি করি, রিসিপ্রোকাল নেই, বিপরীত করে দেই, তাহলে তখন নিউমারেটরটা কি হয়ে যাবে? পরিবর্তিত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম ভগ্নাংশের নিউমারেটরটা হয়ে যাবে পরবর্তী ভগ্নাংশের ডিনোমিনেটর, প্রথম ভগ্নাংশের ডিনোমিনেটরটা হয়ে যাবে পরবর্তী ভগ্নাংশের নিউমারেটর। অর্থাৎ হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। এটুকু বুঝতে পারছি? দেখেন, অর্থাৎ কি, thus the reciprocal of 3 equals to 1/3। বুঝতে পারছো? দেখো, একটু আগে আমি এটা জিজ্ঞেস করলাম, এই the reciprocal, এই thus the reciprocal of 3, এখানে 3 আছে, তো 3 এর উল্টাটা কি হবে? 1/3। 3 যদি একটা ভগ্নাংশ, 3 একটা ভগ্নাংশ না? 3 যে একটা ভগ্নাংশ কিভাবে বলতে পারি, বলতে পারবেন 3 কিভাবে ভগ্নাংশ হয়? মাহি একটু বলেন তো 3 কিভাবে ভগ্নাংশ হয়? 3 এর উপরে স্যার 1 এ থাকবে। 3 এর উপরে 1, 3টাকে ভগ্নাংশ কিনা সেটা বলেন। 3টা একটা ভগ্নাংশ এবং 3টা কি একটা প্রপার ফ্র্যাকশন। কেন? কারণ 3 কে 3/1 লেখা যায়। 3 কে কি লেখা যায়? 3/1। আচ্ছা, তো 3/1 কে যদি আমি উল্টা করে দিই তাহলে কি হয়ে যাবে? 1/3। এই উল্টা শব্দটা আমি উল্টা শব্দটা এই জন্যই ব্যবহার করতেছি আপনারা বোঝার জন্য, কারণ আমরা ছোটবেলা থেকে এইসব শব্দ শিখে আসছি। হ্যাঁ, এই জন্য আমি বলছি। যেমন আমরা পাওয়ারকে পাওয়ার বলছি, কিন্তু আমরা ছোটবেলায় শিখছি ঘাত। ওকে, সো রিসিপ্রোকালটা আমরা এখন শিখে নেই। সো 3 এর রিসিপ্রোকাল ফ্র্যাকশন হবে, 3 যদি একটা ফ্র্যাকশন হয়, এটা রিসিপ্রোকাল ফ্র্যাকশন হবে 1/3। Similarly, the reciprocals of 5/8 will be what? 8/5. -4/3 এর রেসিপ্রোকাল কি হবে? 3/-4। ওকে, আচ্ছা আসেন, to divide two fractions multiply the first by the reciprocal of the second। এই জিনিসটা একটু আমরা বুঝে নেই, এগুলো আমরা ছোটবেলায় করছি, যে কোন একটা ভগ্নাংশের সাথে আরেকটা ভগ্নাংশের গুণ করার সময় আমরা কি করতাম, ভাগ করার সময় কি করতাম? দ্বিতীয় ভগ্নাংশটাকে উল্টাই দিতাম, তাই না? শব্দটা কি ব্যবহার করতাম? উল্টাই দিছি, উল্টাই দিতাম। তাই না? এভাবে করছি না? জি স্যার। স্যার রেসিপ্রোকাল অফ এ এক- ফ্র্যাকশন এটা একটা আরেকটু করে বলুন তো স্যার। রিসিপ্রোকাল মানে বিপরীত ফ্র্যাকশন, বিপরীত ভগ্নাংশ। যেমন দেখো, 3 এর বিপরীত ভগ্নাংশ কি? 1/3 না? 2 এর বিপরীত ভগ্নাংশ কি? 1/2 না? একইভাবে এই 5/2 ধরো একটা সংখ্যা, 5/2, 5/2 এর বিপরীত ভগ্নাংশ কি হবে? 8/5। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার।
আচ্ছা, এখন আসো a বাই বি ডিভাইড বাই সি বাই ডি। এই দেখো দুটো ফ্র্যাকশনের মধ্যে যদি ভাগ হয় তখন দুটো ফ্র্যাকশনকে কিভাবে ভাগ করব? ফ্র্যাকশনকে আমি বলছি যেই ফ্র্যাকশনটাকে ভাগ মানে প্রথম ফ্র্যাকশনটাকে দ্বিতীয় ফ্র্যাকশন দিয়ে ভাগ। আচ্ছা, এই যে জিনিসটা আমরা লিখছি এটাকে আমরা আগে বুঝি কিনা দেখো তো। 2 ডিভাইড বাই 4 এর মানে কি 2/4 নাকি 4/2? আমি আবার বলছি 2, এই ডিভিশনের চিহ্ন আছে, 2 ডিভাইডেড বাই, আমি একটা ভাগ চিহ্ন দেই এখানে, দেখেন একটা জিনিস লিখে দেখাই। ধরো এই 2 যদি আমি ভাগ চিহ্ন দেই, ভাগ চিহ্নটা তো এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, থাক অসুবিধা নেই, আমরা একটু এখান থেকেই বুঝে নিই। 2 ডিভাইড বাই 4 এই যে ভাগ চিহ্ন যেটা আছে এটা, ওকে, এটা যদি থাকে আমার, এটা যদি থাকে 2 ডিভাইড বাই 4 যদি থাকে, তাহলে এটা কি হবে? 2/4 লিখবো না 4/2 লিখবো? কোনটা লিখবো? প্রথমে যেটা থাকবে সেটা সবসময় কি থাকবে? প্রথম মানটা। এটুকু মনে রাখার জন্য আমি আবার বলছি, দেখেন 2 ডিভাইড বাই 4 যদি থাকে, এটা হলো লব, এটা হলো হর, এটা হলো লব বা নিউমারেটর, এটা হলো হর বা ডিনোমিনেটর। আমরা কি করতাম? উপরের ভগ্নাংশকে নিচের ভগ্নাংশ দিয়ে ভাগ করার সময় কি করতাম? নিচের ভগ্নাংশটা উল্টে যেত। আমরা কি বলতাম? উল্টে যেত, তাই না? মনে আছে শব্দগুলো? আচ্ছা, a জি বাই স্যার। বি ডিভাইড বাই সি বাই ডি হলে কি হবে? দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যাবে বা রেসিপ্রোকাল হবে, দ্যাট উড বি এন রেসিপ্রোকাল ফ্র্যাকশন। তো সি বাই থিটা এই ভাগ চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন, এবং সেকেন্ড ফ্র্যাকশন যেটা সেটা হয়ে যাবে রেসিপ্রোকাল বা ডি বাই সি। তো a বাই বি ডি বাই সি। এবার গুণ, গুণের শর্ত কি শিখছিলাম এই একটু আগে? এই যে প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশন ইজ আ ফ্র্যাকশন হুজ নিউমারেটর ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটর ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ডিনোমিনেটর। অর্থাৎ দুটো ভগ্নাংশের গুণের সময় নিউমারেটর গুণের গুণফল হবে, নিউমারেটর গুলোর রেজাল্টটা হবে কি? নিউমারেটর গুলোর গুণফলটাই হবে রেজাল্ট, আবার ডিনোমিনেটর গুলোর গুণফল হবে রেজাল্ট। সো সেক্ষেত্রে এ এবং ডি দুটাই নিউমারেটর, অতএব নিউমারেটর গুলোর গুণফল হবে। ডিনোমিনেটর বিসি, বিসি এর গুণফল হবে। তাহলে 2/3 ডিভাইডেড বাই 4/5 এর মানে কি? 2/3 ইন্টু 5/4। 2/3 ডিভাইড বাই 4/5 মানে কি? 2/3 ইন্টু 5/4। তাহলে 5 ইন্টু 2 স্যার, 10। স্যার বলো। একটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার অবশ্যই যখন বলো। আমি মানে মানে যখন চেঞ্জ করে দিব মানে উল্টাই দিব তখন স্যার ডিভিশনটা চেঞ্জ হয়ে যাবে না স্যার? ডিভাইড, ইনটুতে চলে আসবে, হ্যাঁ মাল্টিপ্লিকেশনে চলে হ্যাঁ আসবে হ্যাঁ না? হ্যাঁ, লিখছি না জি বাবা, স্যার লিখা ওইটা। লিখা আছে তো, টু ডিভাইড টু ফ্র্যাকশন মাল্টিপ্লাই দ্য ফার্স্ট বাই দ্য রেসিপ্রোকাল অফ দ্য সেকেন্ড, লিখা আছে না? ওকে স্যার। মাল্টিপ্লাই করবো, ভাগটা কি হয়ে যাবে? এই ভাগটা চেঞ্জ হয়ে যাবে। টু জি ডিভাইড টু স্যার। ফ্র্যাকশন মাল্টিপ্লাই দ্য ফার্স্ট বাই দ্য রেসিপ্রোকাল অফ দ্য সেকেন্ড। সেকেন্ডটা রেসিপ্রোকাল হবে, ফার্স্টেরটা না। আমি ওই জন্য বলছি ফার্স্টেরটা রেসিপ্রোকাল জি হবে স্যার না। বুঝছি এটা, হয়েছে। বুঝছি হ্যাঁ, এখন। ওই বিয়োগের মতোই আর কি। বিয়োগের সময় কি করছিলাম? সেকেন্ড যেটা ছিল, যাকে বিয়োগ করব সে সাইন চেঞ্জ হয়ে যেত, বিয়োগ অঙ্কটা যোগ হয়ে যেত। জি স্যার। এরকম এখানেও ভাগ অঙ্কটা গুণ অঙ্ক হয়ে যাবে, দ্বিতীয়টার রেসিপ্রোকাল হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে, বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। আজকে জি স্যার। ক্লাসটা কিন্তু সব বেসিক গুলো আলোচনা করতেছি, খেয়াল করো। যারা মিস করতেছেন আমি জানি না পরে এগুলো কিভাবে কভার করবেন। এই জিনিসগুলো একদম স্কুলের বেসিক্স, বেসিক্স ফ্রম স্কুল। ওকে, আশা করি এটুকুতে আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। কোয়েশ্চেন এইসব, এখানে কোনো রকমের কোনো কোয়েশ্চেন নিয়ে আমি সামনে আগাবো না। যারা ধরেন আগে থেকে একটু বেসিকটা দুর্বল আছে, তারা কেউ, কারো কোনো কোয়েশ্চেন আছে কি? নাই? কারো কোনো কোয়েশ্চেন নাই? জিয়াউল হক, কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। কোয়েশ্চেন করেন, কোয়েশ্চেন করেন।
আসেন আমরা এই জিনিসগুলো আমরা আজকে যেটা করব, আমরা এই জিনিসগুলো অবশ্যই সলভ করব। হ্যাঁ, দেখেন আমরা চ্যাপ্টার 1 এর 1.1 1.2 এগুলো সবগুলো আমরা বাসায় সলভ করব। ওকে, 1.1 1.2 করলে হবে, 1.1 1.2। ঠিক আছে, আমরা আমাদের পরের চ্যাপ্টারে চলে যাই, যেটা আমাদের অ্যাজ পার আমাদের ছিল সিলেবাস। দেখেন আমাদের আমরা এইটুকু পর্যন্ত করেছিলাম, প্রপার্টিজ অফ নাম্বারটা আমরা এখন এখানে চলে যাব। স্পেশাল প্রোডাক্টস পেজ নাম্বার 27, বইয়ের পেজ নাম্বার 27। আর আমরা খোঁজার জন্য পিডিএফ এর যদি আমরা খুঁজতে হয় সেক্ষেত্রে আমরা ওই 27 এর ক্ষেত্রে 11 যোগ করে দিব, 38। 11 পেজের পরের থেকে শুরু হয়, তো খেয়াল করেন আমরা পৃষ্ঠা নাম্বার অনেক সময় আমরা খুঁজতে পারি না ঠিক মতো। পিডিএফ এ পেজ নাম্বার খুঁজতে কি সমস্যা হয়, দেখেন পেজ নাম্বার 12টা এখানে, পেজ নাম্বার 12 দিলে আমার এখানে পেজ নাম্বার 1 আসে। ওকে, পেজ নাম্বার 1 আসে কি দিলে, এখানে 12 দিলে। তার মানে প্রথম এই 10টা পেজ এবং প্রথমের যে বইয়ের কভার পেজ সেটা সহ মোট 11টা পেজ এখানে এক্সট্রা আছে। মানে আমার টেবল অফ কন্টেন্ট পর্যন্ত হলো 11 পেজ। তাহলে যেটা আমি পেজ নাম্বার এখানে দেখব, সেই পেজে যেতে গেলে কি করব, এখানে এক্সাক্ট পেজ আছে 27 নাম্বার, তো 27 নাম্বার পেজে যেতে হলে কি করব আমরা, ফ্রন্ট পেজ কভার পেজ হলো 1 একটা পেজ, টেবল অফ কন্টেন্ট পর্যন্ত হলো 10টা পেজ, ইন টোটাল 11টা পেজ এক্সট্রা। প্রথমে মানে টেবল অফ কন্টেন্টের আগ পর্যন্ত আছে কত, আমাদের কোন একটা চ্যাপ্টারের শুরুর হওয়া পর্যন্ত পেজ আছে 11টা। তাহলে 27 + 11 = 38। আমি 38 দিলে আমার কাঙ্ক্ষিত পেজে চলে যাব। দ্যাটস ইট, স্পেশাল প্রোডাক্টস। আসি আমাদের যেহেতু আর ওই বেসিকে কোনো নাম্বার অফ আমাদের যেই ফরমেশন, আমাদের এডিশন সাবট্রাকশন এক্সপোনেন্টের বেসিক গুলোতে যেহেতু আমাদের কোনো সমস্যা নাই, তাহলে আমরা আস্তে আস্তে সামনে জটিল অঙ্কগুলোর দিকে যেতে পারছি। চ্যাপ্টার 4 এ চলে যাই আমরা আজকে, স্পেশাল প্রোডাক্টস। আমরা একটু দেখি, আমরা নিজেরা একটু পড়ে দেখি, এই অংশটুকু আমরা একটু পড়ি, আমরা না বুঝলে প্রশ্ন করব। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই অংশটুকু একটু Yes, sir. এই অংশটুকু একটু পড়েন, আমি আসছি। আমার একটু পুরো পুরো পেজটা একটু রিভিউ করেন, একটু দেখে নেন। ওকে, আমরা দেখি। The following are some of the products which occur frequently in mathematics, and the student should become familiar with them as soon as possible. Proofs of these results may be obtained by performing the multiplications. খেয়াল করেন, মনোমিয়াল মানে কি ছিল? মনোমিয়াল মানে একপদী রাশি। বাইনোমিয়াল মানে দ্বিপদী রাশি, দুইটা পদ থাকে। তো এ হলো মনোমিয়াল, বাইনোমিয়াল হলো দ্বিপদী, দুটো। সি প্লাস ডি, এখানে এ, তো এ দিয়ে সি প্লাস ডি কে মাল্টিপ্লাই করলে কি হবে? এ ইন্টু সি প্লাস এ ইন্টু ডি। আবার প্রোডাক্ট অফ দি সাম, প্রোডাক্ট মানে কি? গুণফল, প্রোডাক্ট অফ দি সাম এন্ড দ্য ডিফারেন্স অফ টু টার্মস। ওকে, প্রোডাক্ট অফ দি সাম এন্ড দ্য ডিফারেন্স অফ টু টার্মস, দুটো টার্ম, দুটো পদের। টার্ম অর্থ কি ছিল? পদ, আমি বলেছিলাম ক্লাস এগুলো।
টার্ম মানে পদ, দুটো পদের গুণ, যোগফল এবং বিয়োগফলের যদি গুণ করি, দুটো পদের যোগফল এবং গুণফলের যোগফল এবং বিয়োগফলের গুণ যদি করি, তাহলে আনসার কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা ছোটবেলায় ক্লাস 7-এ এগুলো একেবারে মেমোরাইজ করে ফেলেছিলাম, বুঝি না বুঝি। a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার করছিলাম। ওকে, a স্কয়ার অফ এ বাইনোমিয়াল, a স্কয়ার অফ এ বাইনোমিয়াল, বাইনোমিয়াল মিন্স হোয়াট? দুটো পদের যদি আমি বাইনোমিয়াল স্কয়ার করি, a প্লাস b হোল স্কয়ার, ফর্মুলা কি? a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কোত্থেকে আসছে এটা? যদিও একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল এক্সপানশনের একটা ফর্মুলা আছে, এটাকে বার্নৌলি প্রসেস বলে, জ্যাকব বার্নৌলি এটা দিয়েছিল এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের থিওরিটা। যাই হোক, আমরা ওখানে যাব না, আমরা আপাতত a প্লাস b কে আবার a প্লাস b দিয়ে কি করব? মাল্টিপ্লাই করব। আপনারা সবাই একটু a প্লাস b কে a প্লাস b দিয়ে মাল্টিপ্লাই করেন তো, করে আমাকে জানান তো। একইভাবে a মাইনাস b কে a মাইনাস b দিয়ে মাল্টিপ্লাই করেন। একটু আগে শিখছি না মাল্টিপ্লিকেশন করা? কেউ একজন রেসপন্ড করেন। ইয়েস স্যার। করেন তো, খাতায় করেন। a প্লাস b কে a প্লাস b দিয়ে মাল্টিপ্লাই করেন, আবার a মাইনাস b কে a মাইনাস b দিয়ে মাল্টিপ্লাই করেন। ঠিক আছে, পাইছি। a প্লাস b হোল স্কয়ার, আচ্ছা, a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, প্রোডাক্ট অফ টু বাইনোমিয়ালস, দুটো বাইনোমিয়ালের মধ্যে আমি কি করি? স্কয়ার না, কি করব? স্কয়ার না, নট a স্কয়ার। স্কয়ার হতে হলে অবশ্যই দুটোকে একই হতে হবে। আমি আবার বলছি, a স্কয়ার মানে কি? a ইনটু a। সো দুটো বাইনোমিয়াল স্কয়ার মানে দুটো বাইনোমিয়াল সেম হবে, a প্লাস b ইনটু a প্লাস b, a মাইনাস b ইনটু a মাইনাস b। এখন বলছি প্রোডাক্ট অফ টু বাইনোমিয়াল, দুটো বাইনোমিয়ালের গুণফল। দেখেন x প্লাস a ইনটু x প্লাস b, এটা যদি করি তাহলে কি হবে? x স্কয়ার প্লাস x ইনটু a প্লাস b, x টা কমন নিচ্ছি। হ্যাঁ, আমরা এমনি সব সরাসরি গুণ করলে কি পাবো? x স্কয়ার প্লাস x প্লাস bx। প্রথমে যদি x দিয়ে আপনি x প্লাস b কে গুণ করেন, কি হয়? x ইনটু x, x স্কয়ার, x ইনটু b, x bx, আবার a দিয়ে x কে x, আবার a দিয়ে b কে কি হবে? ab। সবাই লিখতে পারেন, খাতায় লিখে ফেলেন। x প্লাস a ইনটু x প্লাস b, তাহলে কি হচ্ছে? প্রথমে x স্কয়ার, এরপর আবার x ইনটু b, bx, আবার a দিয়ে যদি গুণ করেন x কে x, আবার a দিয়ে যদি b কে গুণ করেন ab, x স্কয়ার প্লাস x প্লাস bx প্লাস ab। এটাকে যদি আমি ফার্স্টে ax এবং bx থেকে x টা কমন নিই, কি থাকবে? x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। একইভাবে x প্লাস b ইনটু cx প্লাস d, এটাও যদি করি, এটা আমরা এভাবে পাবো। ভেঙে ভেঙে করলে শুধু গুণ করে দেখতে হবে প্রত্যেককে। এটার প্রত্যেকটা, এই যে এটা একটা কি নিচ্ছি, এটা এক্সপ্রেশনটা নিচ্ছি বাইনোমিয়াল, ওকে? এখান থেকে এই প্রথম পদ দিয়ে এই দুটো পদকে গুণ করব, আবার এটা দ্বিতীয় পদ দিয়ে বা টার্ম দিয়ে এটা দুটো পদকেই বা টার্মকে গুণ করব। গুণ করার পরে যোগ বিয়োগ করব। তো যোগের সময় কি করব? যেগুলো কমন টার্মস আছে ওগুলো কমন নিয়ে নিব। যেমন এখানের মধ্যে ax প্লাস bx এর মধ্যে x টা কমন নিলাম, adx প্লাস bcx এর মধ্যে x টা কমন পড়বে, তো x টা কমন নিলাম। এই একইভাবে যদি a প্লাস b এবং c প্লাস d দুটাই ভিন্ন ভিন্ন, এখানে a প্লাস b, এখানে c প্লাস d দুটাই ভিন্ন, এখানে কমন কিছু নাই, তখন কি হবে? c প্লাস bc, এই যে a দিয়ে ফার্স্টে c কে গুণ ac, b দিয়ে c কে গুণ bc, আবার a দিয়ে d কে গুণ ad, b দিয়ে d কে গুণ bd। আর কিউব, কিউব মিন্স হোয়াট?
a ইনটু a, এটাকে বলবো a কিউব। ঠিক আছে, অর্থাৎ এক্সপোনেন্ট যদি কোনো বেজের এক্সপোনেন্ট যদি 3 হয় সেটাকে আমরা বলবো কি ওই বেসটার কিউব। ওকে, তাহলে a প্লাস বি হোল কিউব মিন্স a প্লাস বি ইনটু a প্লাস বি ইনটু a প্লাস বি। তো আমরা একটা ফর্মুলা শিখে আসছি, ফর্মুলাটা কি? আলটিমেটলি a প্লাস বি এবং a প্লাস বি এবং a প্লাস বি তিনটার মধ্যে যদি মাল্টিপ্লিকেশন করি তখন এভাবে আসবে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমরা প্রয়োজনে খাতায় একটু করে দেখব, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। a মাইনাস বি হোল কিউব ইকুয়ালস টু, একইভাবে গুণগুদি করি, a মাইনাস বি যদি তিনবার গুণ করি পাশাপাশি আনসার আসবে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আর কোন ট্রাইনোমিয়াল নিলে, ট্রাইনোমিয়াল যেখানে তিনটা পদ থাকবে, আমি এগুলো কিন্তু বলেছিলাম একদম প্রথম ক্লাসে, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল, মনোমিয়াল, পলিনোমিয়াল এগুলো বলেছিলাম। এ বি সি তিনটা পদ বা তিনটা টার্মের যোগফল, এই তিনটা টার্মের একটা যোগফল, এই তিনটা টার্ম মিলাই একটা আমি কিন্তু অ্যালজেব্রাইক এক্সপ্রেশন নিয়েছি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, একটা ট্রাইনোমিয়াল। হ্যাঁ, তিন পদের তিনটা টার্মের একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন নিয়েছি, ওটাকে কি বীজগাণিতিক রাশি বলি আর কি বাংলায়। তিনটা পদ যেখানে কিনা তিনটা পদ আছে, তো এটা যদি স্কয়ার করি তাহলে কি হবে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc। আমরা প্রয়োজন হলে গুণ করে দেখব। ওকে, এই যে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি, প্রোডাক্ট মিন্স হোয়াট? আমি আবার বলছি, প্রোডাক্ট মিন্স হোয়াট? প্রোডাক্ট মিন্স গুণফল। প্রোডাক্টস আইডিং আনসার্স অফ দি ফর্ম a to the power n plus minus b to the power n। ওকে, a to the power n plus minus b to the power n। দেখেন এটাকে আমরা a to the power n plus minus b to the power n অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার এইভাবে শুধু সাজাই। এইভাবে সাজাইতে গেলে আমরা কিভাবে পারি? যেমন দেখেন a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাকে সাজালে a কিউব মাইনাস b কিউব। আবার a মাইনাস b ইনটু a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব, এটাকে লেখা যায় a4 মাইনাস b4। এটা গুণ করার পরে কিন্তু চলে আসে। তো যাই হোক, আমরা আপাতত না যাই, এই যে এখানে একটা সিস্টেম দিয়েছে, রুল ক্লিয়ারটা রুল দিয়েছে একটা, a to the power n মাইনাস b to the power n কে কিভাবে লেখা যায়? এইভাবে লেখা যায় a minus b into a to the power n minus 1 plus a to the power n minus 2 into b plus a to the power n minus 3 into b square। এভাবে লেখা যায়। আপাতত আমরা জাস্ট কিভাবে গুণটা করতে হয় এই জিনিসটা, এই যে 7টা জিনিস এখানে আছে, এই 7টা জিনিস একটু আমরা মাথায় রাখি, আমরা তাহলে সামনের দিকে আগাতে পারবো। আমরা কিছু ম্যাথস দেখি, খেয়াল করেন। এই এবার আমরা ম্যাথস দিকে চলে যাচ্ছি। প্রথম অঙ্কটা সবাই একটু খাতায় লিখেন তো, 3x into 2x plus y। আমরা কি সবাই আছি সাথে? Yes, sir. আচ্ছা, একটু দেখেন 3x into 2x plus 3y, এটা গুণ করলে কি হবে? প্রথমে 3x দিয়ে 2x কে গুণ করব, আবার 3x দিয়ে 3y কে গুণ করব। দেখেন 3x into 2x আবার 3x into 3y, তো 3x এবং 2x এর গুণফলের ফলে আনসার কি হবে? ফার্স্টে 3 এবং 2 এর গুণফল হবে 6, x এবং x এর গুণ, গুণের সময় পাওয়ার কি হয়? একই রকমের বেজের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়, যেটা আমরা একটু আগে শিখেছিলাম। তাহলে x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, আনসার হবে x স্কয়ার। আবার 3x into 3y, এই 3 আর 3 এর গুণফল 3 3 are 9, কিন্তু x এবং y দুটো ডিফারেন্ট বেস, ডিফারেন্ট ভেরিয়েবল, তাহলে x এবং y এর গুণফল হবে xy। এখন এখানের মধ্যে যদি আমি a এর মান 3x, c এর মান 2x, d এর মান 3y আমি এখানে বসাতে পারি মান, আপাতত প্রয়োজন নেই, ইউজিং 1 প্রয়োজন নেই। আমরা এটা এলো আনসার 6x স্কয়ার প্লাস 9xy, 6x স্কয়ার প্লাস 9xy। ওকে, আসেন x স্কয়ার y ইনটু 3x কিউব মাইনাস 2y প্লাস 4 গুণ করলে কি হবে? x স্কয়ার y দিয়ে 3x কিউব কে গুণ, x স্কয়ার y দিয়ে 2y কে গুণ, x স্কয়ার y দিয়ে 4 কে গুণ করতেছি, করলে কি আসে? x স্কয়ার y 3x কিউব, তাহলে x এর পাওয়ার 3, x এর পাওয়ার 3, প্রথমে এখানে 3 আছে এখানে 1 আছে, 3 আর 1 এর গুণফল প্রথমে বসে যাবে 3। এরপরে x স্কয়ার x কিউব, দুটোর পাওয়ার কত? বেস সেম, তো দুটো বেস সেম হলে গুণ হবে, পাওয়ার যোগ হবে। হ্যাঁ, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে, তাহলে x স্কয়ার এবং x কিউবের গুণ করলে x স্কয়ার এবং x কিউব কি হবে? x এর পাওয়ার হবে x টু দি পাওয়ার 5, আবার 5, এখানে y এখানে কিছু নাই, তাহলে জাস্ট y টাই বসে যাবে। আবার x স্কয়ার y মাইনাস 2y, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বসে যাবে, 2 বসে যাবে, 2 একে 2 বসে যাবে, এখানে x নাই এখানে x আছে, তাহলে x এর পাওয়ার 2, এখানে y এর পাওয়ার 1, এখানে y এর পাওয়ার 1, গুণের সময় পাওয়ার যোগ হবে, তাহলে y এর পাওয়ার হবে 2। আবার x স্কয়ার y 4 গুণ করলে কি হবে? 4 ইনটু x স্কয়ার y।
ঠিক আছে? সো আমরা মনে হয় এইভাবে এই ম্যাথগুলো কি পারবো? আমাকে বাকিরা একটু আমাকে আনসার দেন, আপনারা কি চেষ্টা করলে? ইনশাআল্লাহ স্যার জি পারবো। স্যার। তাহলে আর যেটা করবেন, আমি কোনো সাপ্লিমেন্টারি প্রবলেম দিচ্ছি না, আপনারা পেজ নাম্বার 29, বইয়ের পেজ নাম্বার 29 সার্চ করতে গেলে 40, 29 তা কিভাবে যাব? 29 ওই 11 পেজকে যোগ করে দিয়ে সার্চ করলে পাবো। অনেক সময় আমরা সার্চ করতে কি সমস্যায় পড়ি। পেজ নাম্বার 29 এর 4.2 আর এখানে পেজ নাম্বার এ থেকে শুরু হবে 4.1। এগুলো বারবার করবেন, এগুলো করে দেয়া আছে, আপনারা মিলাতে পারবেন বাস। তবে অবশ্যই করবেন, প্র্যাকটিস করবেন। 4.1, 4.2, 4.3, 4.4 এটুক করেন। যেগুলো করে দেয়া আছে ওগুলাই বারবার করেন, ঠিক আছে? ওগুলাই বারবার করবেন, আশা করি প্রবলেম হবে না। এখানে এখানে একটু জটিলতা হতে পারে, তো এটা যদি প্রবলেম হয় আমরা নেক্সট ক্লাসে আবার এগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা যা কিছু আলোচনা করেছি এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলেন। No, sir. এনি কাইন্ড অফ কোয়েরিজ, কারো কোনো রকমের কোনো কোয়েশ্চেন আছে কিনা? নো স্যার। গরু উত্তর লিখো, রসু বিসর্গ দাও, রসু দিয়ে পাঁচটা No, sir.